অডিওবুক পাওয়ারে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন কথা বলার কৌশল। যে কারো সাথে যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে অহিত তুষারের লেখা। নীরবতার বরফ ভাঙ্গা। লজ্জা দূর করুন নিজের এবং অন্যের। শুরু করে দিন। এড়িয়ে যাবেন যেসব প্রশ্ন। আলোচনার শুরুর প্রথম নিয়ম শারীরিক ভঙ্গি আর কোনো বাধা বিঘ্ন। সামাজিক বা পেশাগত যেই ক্ষেত্রে কথা বলুন না কেন, একটা বিষয় সব সময় মাথায় রাখতেও হবে আপনার। যার সঙ্গে কথা বলছেন খেয়াল করতে হবে সে সহজ ও স্বাভাবিক বোধ করছে কি না। কথা বলার সময় অস্বস্তির মূল কারণ হচ্ছে লজ্জা। বিশ্বাস করুন, আমিও এই লজ্জা থেকে মুক্ত নয়। হাজার হাজার মানুষের সামনে কিংবা অপরিচিত মানুষের সঙ্গে কথা বলার সময় আপনি লজ্জা পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু নিজ চেষ্টায় এটা কাটাইতে হবে আপনাকে। একটা কথা সব সময় মনে রাখবেন, কথা বলার সময় নিজেকে এমনভাবে উপস্থাপন করবেন যাতে শ্রোতারা মনে হয় কথা বলে যারা খুব আনন্দ পান। আপনি হচ্ছেন তাদের একজন। আপনি যদি তাদের মধ্যে একজন নাও হয়ে থাকেন, তাতেও কিছু যায় আসে না। এতে শ্রোতার কাছে আলোচনাটা খুব সহজ আর খোলা বলে মনে হবে। আরেকটা কথা সবাইকে মনে রাখতে বলি, আমরা প্রায় সবাই কিন্তু একই অবস্থা থেকে এসেছি। সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছে কয়জনের? আমরা বেশিরভাগই এসেছি নিম্ন অথবা মধ্যবিত্ত পরিবার থেকে। কলেজের পড়াশোনায় কিংবা ক্যারিয়ার গড়ার সময় নিজের খরচ সামলাবার জন্য পার্ট টাইম কাজ করতে হয়েছে আমাদের। শোতে যার সঙ্গে কথা বলছি তিনিও কিন্তু আমাদের মতোই সাধারণ কোনো পরিবার থেকে এসেছেন। নিজের পেশায় আমরা হয়তো তার মতো বিখ্যাত কিংবা ধনী হতে পারিনি। তবে তাই বলে এমন ভাবার কোনো যুক্তি নেই যে আমাদের চেয়ে অনেক বড় কোনো পরিবার থেকে তিনি এসেছেন। খুব সম্ভবত আমাদের মতো সাধারণ কোনো পরিবার থেকে জন্ম হয়েছে তার। কাজেই যার সঙ্গে কথা বলছেন নিজেকে কোনোভাবেই তার চেয়ে ছোট ভাববেন না। আগেই বলেছি, কথা বলার সময় লজ্জা পাওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার। এটা কাটাবার সহজ আরেকটা উপায় আছে। যদি বুঝতে পারেন আপনি লজ্জা পাচ্ছেন, তাহলে ভাববেন আপনার সামনে বসা লোকটা আপনার চেয়েও বেশি লজ্জা পাচ্ছেন। বেশিরভাগ মানুষ কথা বলার সময় অস্বস্তি বোধ করেন। কথা বলার সময় নিজেকে এই কথা মনে করিয়ে দিলে মুহূর্তের মধ্যে আপনার সব লজ্জা উধাও হয়ে যাবে। নিজের এই পরিবর্তন দেখে নিজেই অবাক হয়ে যাবেন আপনি। মাঝে মধ্যে এমনও হতে পারে যার সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার চেয়ে অনেক বেশি লজ্জা পাচ্ছেন। তার লজ্জার কাছে আপনার কিছুই না। এই ব্যাপারে বিচিত্র এক অভিজ্ঞতা আছে আমার। অনেকদিন আগে সেনাবাহিনীর এক বৈমানিকের সঙ্গে কথা হয়েছিল আমার। ব্যাপারটা আপনাদের না জানালেই নয়। দক্ষ পাইলটদের একটা সামাজিক সংঘ আছে যেটার নাম এইডস। ইউনাইটেড স্টেটস ছাড়াও ভিয়েতনাম, জার্মানি, জাপান এবং পৃথিবীর অনেক দেশে দক্ষ পাইলটদের নিয়ে গড়া এই ধরনের সংঘ আছে। ১৯৬০ সালের শেষ দিকে বিভিন্ন দেশের দক্ষ পাইলটরা মায়ামিতে জড়ো হয়েছিলেন। আমার সৌভাগ্য বলতেই হবে, আমি তখন মায়ামির ডব্লিউআই গুডি স্টেশনে একটা টক শোতে কাজ করতাম। যাই হোক, মায়ামি হেরাল্ড মায়ামির একমাত্র জীবিত তারকা বৈমানিকের খোঁজ পেয়ে গেল হঠাৎ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সাহসী বৈমানিক জার্মানের ৭টা যুদ্ধ বিমান ভূপাতিত করেছিলেন। পত্রিকাটি একদিন আমার রেডিও স্টেশনের পরিচালককে ফোন করে ওই তারকা বৈমানিকের সাক্ষাৎকার নেয়ার পরামর্শ দিলেন। জানাইলেন বৈমানিকের
সঙ্গে যা কথা হবে সেটা একসময় ছাপা হবে পত্রিকায়। যথারীতি বৈমানিককে ফোন করা হলো। খুব সহজেই তার সাক্ষাৎকার দিতে রাজি হলেন তিনি। ঠিক হয়েছে। পুরো ১ ঘন্টা আমাদের সঙ্গে থাকবেন। আমাকে নিতে হবে সাক্ষাৎকার। রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত আমার সঙ্গে কথা বলবেন তিনি। এদিকে পত্রিকা অফিস থেকে জানানো সময় মতো তাদের ফটোগ্রাফার আর রিপোর্টারদেরকে পাঠায় দেওয়া হবে রেডিও স্টেশনে। কথা মতো নির্দিষ্ট দিনে হাজির হলেন বৈমানিক। সামনে এগিয়ে গিয়ে আমি তার সঙ্গে হ্যান্ডশেক করলাম। খেয়াল করলাম তার হাতের তালু ঘামে ভিজে গেছে। হ্যান্ডশেক করার সময় হ্যালো বললেন তিনি। কিন্তু সেটা বুঝতে বেশ বেগ পেতে হলো আমাকে। বুঝতে পারলাম তিনি নার্ভাস বোধ করছেন। শুরুতে নেটওয়ার্কের ব্যাপারে রেডিওতে ৫ মিনিট কথা বললাম আমি। তারপর তারকা বৈমানিকের সঙ্গে অতীত নিয়ে কিছু কথা বললাম। ঠিক ১১টা ৫ মিনিটে আমার সামনে বসা বৈমানিকের ১ম প্রশ্ন করলাম, "আপনি কেন পাইলট হলেন?" "আমি জানি না।" "ঠিক আছে" বললাম আমি। "বিমান নিয়ে আকাশে উঠতে নিশ্চয়ই খুব ভালোবাসেন আপনি?" "হ্যাঁ।" "আপনি জানেন কেন আপনার বিমান চালাইতে ভালো লাগে?" "না।" তাকে আরো কয়েকটি প্রশ্ন করলাম আমি। মাত্র ৩টে শব্দ দিয়ে তিনি আমার সব প্রশ্নের উত্তর দিলেন, "হ্যাঁ, না, আমি জানি না।" চট করে একবার ঘড়ির দিকে তাকালাম। দেখলাম শুরু করার পর পুরো ২ মিনিট পার হয়ে গেছে। কি করব বুঝতে পারছি না। সামনে বসা বৈমানিককে আসলে আর কোনো প্রশ্ন করার নেই আমার। বুঝতে পারছি ভয়ে এক্কেবারে জড়সড় হয়ে আছেন তিনি। এদিকে হ্যারেল্ড পত্রিকার ফটোগ্রাফার আর রিপোর্টাররাও অস্বস্তির মধ্যে পড়ে গেছেন। আমার নিজেরও ভালো লাগছিল না। সবার মনে একই কথা চলছে। এখন কি করা উচিত? এই টক শোতে শেষ হতে আরো ৫৫ মিনিট বাকি। আমি নিশ্চিত যে শ্রোতারা ইতিমধ্যে রেডিও নব ঘোরাবার চিন্তা করছেন। যেকোনো মুহূর্তে অন্য কোনো চ্যানেলে চলে যাবেন তারা। আমি শেষ একটা সিদ্ধান্ত নিলাম। নিজের সহজাত প্রবৃত্তি ব্যবহার করে অদ্ভুত একটা প্রশ্ন করলাম তাকে। ধরুন আপনার মাথার উপরে শত্রুপক্ষের ৫টা প্লেন এসে হাজির হয়েছে। আপনি দেখতে পেলেন পার্কের ভিতরে একটা প্লেন পার্ক করা, প্লেনটা আমার। কি করবেন আপনি? উঠে বসবেন প্লেনে? তখন আপনি নার্ভাস বোধ করবেন না? না। তাহলে এখন কেন আপনি নার্ভাস বোধ করছেন? কারণ আমি জানি না আমাদের কথা কারা শুনছেন। অবশেষে বললেন তিনি। তাকে প্রশ্ন করলাম, "আপনার ভয় তাহলে অপরিচিতদের নিয়ে?" সঙ্গে বিষয় বদলে ফেললাম আমি। সেনাবাহিনীর প্রসঙ্গ বাদ দিয়ে ভয় নিয়ে কথা বলতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই তার মধ্য থেকে সব বই উধাও হয়ে গেল। ভয় ব্যাপারটা নিয়ে মাত্র ১০ মিনিট কথা বলেছি। কিন্তু এই ১০ মিনিটে বৈমানিকের সব বই দূর হয়ে গেছে। খেয়াল করলাম একের পর কথা বলে যাচ্ছেন তিনি। যেন তিনি সেই মানুষ নন। এক সময় বললেন, "উড়াউড়ি নিয়ে কথা বলতে হবে। কোনো ব্যাপার না। বলুন কি জানতে চান?" এরপর বেশ উৎসাহ নিয়ে বলতে শুরু করলেন। পুরো ১ ঘন্টা কথা গাড়ি চালিয়ে গেলেন। মজার ব্যাপার হচ্ছে ভয় কেটে যাওয়ায় তখন যেকোনো ব্যাপারে মন খুলে কথা বলতে পারছিলেন তিনি। ১ম এ তার অতীত সম্পর্কে জানতে চেয়েছিলাম। কি প্রশ্ন করা হতে পারে সে ব্যাপারে কোনো ধারণা না থাকায় এতক্ষণ তিনি চাপা একটা ভয়ের মধ্যে ছিলেন। ভয়টা কেটে যাওয়ার পর একেবারে মন খুলে আমার সঙ্গে কথা বলা শুরু করলেন। আমি অতীত বাদ দিয়ে বর্তমান সময় নিয়ে কথা বলতে শুরু করার পর বৈমানিকের ভয় থেকে মুক্ত হয়ে যায়। এই মুহূর্তে স্টুডিওতে কি চলছে, তার কেমন লাগছে এইসব বিষয় নিয়ে কথা বলতে শুরু করেন তিনি। এইসব
ব্যাপারে কথা বলার সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে সব নার্ভাসনেস দূর হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তিনি তার স্বাভাবিক আত্মবিশ্বাস ফিরে পান। ব্যাপারটা বোঝার পরেই তার অতীত নিয়ে কথা বলিনি আমি। আরেকটু সময় দিয়েছি তাকে। কিছুক্ষণ পর তার অতীত নিয়েও প্রশ্ন করেছি। আমার এই পদ্ধতি কিন্তু আপনিও ব্যবহার করতে পারেন। বরফ শীতল পরিবেশ গলে পানি হয়ে যাবে মুহূর্তের মধ্যে। কিন্তু কিভাবে ব্যবহার করবেন এই পদ্ধতি? খুব সহজ। আপনার সামনে বসা মানুষটাকে এমন কিছু প্রশ্ন করুন যাতে সে স্বস্তি বোধ করে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে তার সম্পর্কে জানতে চাওয়া। এর ফলে অন্তত কিছু একটা নিয়ে কথা বলতে পারবেন তিনি। কারণ মানুষ সবসময় নিজের ব্যাপারে কথা বলতে ভালোবাসে। বিষয় শেষ নেই। পার্টি, ডিনার, চাকরি, ১ম দিন নতুন প্রতিবেশীর সঙ্গে দেখা করা কিংবা যেকোনো পরিস্থিতিতে কথা বলতে হতে পারে আপনাকে। কি বিষয় নিয়ে কথা বলবে সেটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। এইসব ক্ষেত্রে বেশিরভাগ সময় আলোচনার বিষয় হয় প্রায় সীমাহীন। ভাইস প্রেসিডেন্ট আলগোরিদম কেউ একটা অভিযোগ করে থাকেন। কথা বলার সময় নিজের খোলস ছেড়ে বের হন না তিনি। টিভিতে যতবার কথা বলেছেন ততবার গুটি কয়েক লোক এই অভিযোগ করেছেন তার বিরুদ্ধে। তবে আমি নিজে তার মধ্যে এরকম কিছু খুঁজে পাইনি। যারা তার বিরুদ্ধে এই অভিযোগ করেছে তাদেরকে আমি বলতে চাই, ভাইস প্রেসিডেন্ট আল গোরকে বাল্টিমোর অরিওলস কিংবা তার স্কুল জীবন সম্পর্কে প্রশ্ন করুন। তার কঠিন ব্যক্তিত্বের কিছুই আর অবশিষ্ট থাকবে না। প্রাণ খুলে আপনাদের সঙ্গে কথা বলবেন তিনি। তার ছেলেমেয়েদের ব্যাপারে ও প্রশ্ন করতে পারেন। একজন রক্ত মাংসের আল গোরকে খুঁজে পাবেন। ভাইস প্রেসিডেন্টের সঙ্গে উপরের যেকোনো একটা বিষয় নিয়ে কথা বলে ভালো একটা স্টার্ট পেতে পারেন আপনি। তবে রাজনৈতিক এমন অনেক বিষয় আছে যা নিয়ে তিনি ঘন্টার পর ঘন্টা আলোচনা চালিয়ে যেতে পারবেন। রাজনৈতিক আলাপ তার ব্যক্তিত্বের সঙ্গে খাপ খায়। কাজেই এই ব্যাপারে কথা বলতে শুরু করলে নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারবেন। মিস্টার আল গোর শুধু প্রেসিডেন্ট নয়, যেকোনো মানুষের বেলায় এই কথাটা সত্যি। কোনো মানুষ তার পেশার ব্যাপারে প্রশ্ন করে দেখুন। একবার শুরু করার পর থামতেই চাইবে না। জানতে চাচ্ছেন না, বিশেষ কোনো প্রশ্ন করেনি। তারপরে নিজের পেশার ব্যাপারে একের পর এক কথা বলে যাবে। তবে সব মানুষের ক্ষেত্রে এরকম নাও ঘটতে পারে। ধরুন কোনো পার্টিতে গিয়েছেন, এই ক্ষেত্রে কথা বলার জন্য কোনো বিষয় খুঁজতে হবে না। পার্টির পরিবেশ হাজারটা বিষয় জন্ম দেবে আপনার সামনে। পার্টি কোনো বাড়ি কিংবা অফিসও হতে পারে। কথা বলতে না চাইলে সেটা ভিন্ন কথা। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে কথা বলতে ইচ্ছে হলেও বিষয় ঠিক করতে পারছে না, এমন তো অবস্থায় কি করবেন আপনি? খুব সহজ একটা উপায় আছে। যেখানে পার্টির আয়োজন করা হয়েছে তার চারপাশে তাকান। নিশ্চয় এমন কিছু খুঁজে পাবেন যে কথা বলতে আনন্দ বোধ করবেন। আপনার নিয়ন্ত্রণকারী হয়তো দেখা গেল দেওয়ালে তিনি একটা রেড স্কোয়ার ঝুলিয়ে রেখেছেন। এই ব্যাপারে প্রশ্ন করুন। জানতে চান রাশিয়ার ভ্রমণের সময় কেমন কেটেছে তার, কিংবা হয়তো দেখলেন চক দিয়ে কিছু আঁকাআঁকি করা হয়েছে দেওয়ালে। আপনাকে নিশ্চয় বলে দিতে হবে না এ আঁকুবুকো কার কাজ হতে পারে। হাসিমুখে নিমন্ত্রণকারীকে প্রশ্ন করুন। জানতে চান তার কোন ছেলে বা কোন মেয়ে এই বয়সে শিল্পী হওয়ার চেষ্টা করেছেন। খুচরো প্রশ্ন কান দিবেন না। বাকপটু হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর হ্যাঁ বা না বলে দেওয়ার সম্ভব। যেমন, আজকে খুব গরম তাই না? তোমার কি মনে হয় আরেকটা খারাপ সময় মুখোমুখি হতে হবে আমাদের? তোমার কি মনে হয় লাল চামড়ার মানুষরা আরেকটা খারাপ বছরের মুখোমুখি হতে চলেছে? সুন্দর কথোপকথনের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসলে একটা বাধা।
প্রশ্নগুলোর ধরন এমন যে উত্তরদাতা হা বা না বলে তার কথা শেষ করতে পারেন। কাজে সেই বিষয়ের আলোচনা আর এগোতে পারে না। কিন্তু আপনি যদি এমন প্রশ্ন করেন যাতে উত্তরদাতা বা হা না বলে তার উত্তর শেষ করতে পারবেন না, তাহলে পুরো আলোচনাটা কিন্তু অন্যদিকে মোড় নিবে। কোনো প্রশ্ন না করে আপনি তার মতামত চান। বিষয় সম্পর্কে জানা থাকলে গড় অনেক কথা বেরিয়ে আসবে তখন। সেই সঙ্গে আলোচনাটা খুব দ্রুত শেষ হয়ে যাবে না। নিজেরাই বুঝতে পারবেন না কখন একটা বিষয় থেকে অন্য একটা বিষয় চলে গেছেন। পার্থক্যটা দেখুন। গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের কথা ভেবে হঠাৎ একটা বিষয় খুব ভাবতে শুরু করেছে। আমার মনে হয় এই গরমের সঙ্গে বৈশ্বিক উষ্ণতার একটা সম্পর্ক আছে। এই ব্যাপারে তোমার কি ধারণা? শেয়ার বাজারের মূল্য যেভাবে ওঠানামা করছে তাতে আমাদের অর্থনীতি নর নড়বড় হয়ে যাচ্ছে। কি মনে হয় তোমার? আরেকটা খারাপ বছর শুরু হতে চাচ্ছে। ওয়াশিংটনে আসার থেকে আমি আসলে লাল চামড়া মানুষের ভক্ত হয়ে গেছি। তবে একটা কথা স্বীকার করতেই হবে, তাদের আসলে পুনর্গঠন দরকার এবং এই ক্ষেত্রে কাউবয়রা একটা হুমকি হয়ে দেখা দিতে পারে। লাল চামড়ার মানুষেরা কি এই বছর নতুন কিছু করে দেখাবে? কি মনে হয় তোমার? এই ধরনের প্রশ্ন করলে আপনার সামনে বসা ভদ্রলোকটি কোনোভাবে হা না বলে তার উত্তর শেষ করতে পারবেন। এই ৩ টি প্রশ্নের বিষয়বস্তু আর আগের প্রশ্নগুলোর বিষয়বস্তু কিন্তু একই। তবে ১ম বার প্রশ্নগুলো এমনভাবে করা হয়েছে যে সেগুলো উত্তর হা বা না দেয়া সম্ভব নয়। কিন্তু এবারে প্রশ্নগুলো উত্তর দিতে হলে ব বক্তাকে অনেক কথা বলতে হবে। কাজেই আলোচনা দীর্ঘ হবে। আলোচনার ১ম নিয়ম শোনা। কথোপকথনের সময় আমার ১ম নিয়ম, যখন কথা বলবো তখন আমি কিছুই শিখতে পারবো না। প্রতিদিন সকালে আমি উপলব্ধি করি, আজ যদি আমি কোনো কথা না বলি তাহলে অনেক কিছু শিখতে পারবো। আজকের অনেক কিছু শিখতে হবে আমাকে। এই শেখার একটা উপায় আছে। সেটা হলো অন্যজন কি বলছে তা মনোযোগ দিয়ে শোনা। অবাক হওয়ার মতো ব্যাপার হচ্ছে বেশিরভাগ সময় মানুষ আসলে অন্যের কথা শোনে না। প্রতিদিন কারো না কারোর সঙ্গে কথা বলতে হয় আপনাকে। একটু খেয়াল করলে আমার কথার সত্যতা খুঁজে পাবেন। বন্ধু বা পরিবারকে বলুন, ঠিক ৮টার সময় এয়ারপোর্টে ল্যান্ড করছে আপনার প্লেন। কিছুক্ষণ পর হঠাৎ কেউ একজন প্রশ্ন করে বসবে, "কি বললে তুমি? কটার সময় তোমার প্লেন ল্যান্ড করেছে?" ইচ্ছা হলে ছোট একটা হিসাব করে দেখতে পারেন। সারাদিন অনেকের সঙ্গে কথা বলে যান। একটু আগে তুমি কি বললে সেটা ভুলে গেছি। এই ধরনের কথা কয়বার শুনতে ইচ্ছা সেটা হিসাব করুন। একসময় আপনার মনে হয় আসলে কেউ কারো কথা মনোযোগ দিয়ে শোনে না। আপনি যদি কারো কথা মনোযোগ দিয়ে না শোনেন তাহলে আপনার কথাও কেউ মনোযোগ দিয়ে শুনবে না। একটা ছোট শহর বা গ্রাম্য এলাকার রেল স্টেশনে ক্রসিং এর পাশে লেখা কথাটা মনে করে দেখুন। কি লেখা থাকে সেখানে? লেখা থাকে, "থামো, দেখো, শোনো।" যার সঙ্গে কথা বলছেন তাকে বোঝান আপনি তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছেন। তাতে আপনি যখন তার কথা বলবেন তখন তিনিও মনোযোগ দিবে আপনার কথায়। ভালোভাবে কথা বলার পূর্ব শর্ত হচ্ছে ভালো শ্রোতা হওয়া। এর জন্য যে কথা বলছেন তার প্রতি শুধু মনোযোগ দিলেই হবে না। তার বলা প্রতিটি কথাই শুনতে হবে আপনাকে। বারবার ওয়াল্টার্স সাক্ষাৎকার নেয়ার কাজ করতেন। কিন্তু তার অনুষ্ঠান দেখে প্রায় হতাশ হতাম আমি। কারণ সাক্ষাৎকার নেয়ার সময় বারবার সবসময় একই ধরনের প্রশ্ন করতেন। তার বেশিরভাগ প্রশ্ন এমন হলে কি হতো বা কি করতেন? এই দার্সের আমার মতামত হচ্ছে সাক্ষাৎকার নেওয়ার সময় বারবার একটু কঠিন প্রশ্ন করা উচিত। তাতে যার সাক্ষাৎকার নেওয়া হচ্ছেন তিনি সংক্ষেপে কোনো উত্তর দিতে পারবেন না। তবে শুধু কঠিন প্রশ্ন করে গেলেই হবে না। সেই সঙ্গে যোগাযোগ দিয়ে তার প্রতিটি কথাও শুনতে হবে।
কয়েক বছর আগে টাইম ম্যাগাজিন ডেট কপলের বলা একটা কথা পড়ে আমি কৃতজ্ঞতা বোধ করছি। তিনি বলেছে, রেলি তার শ্রোতাদের প্রতি মনোযোগী, তাদের প্রত্যেকটা কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন। যার সাক্ষাৎকার নেয়ার পেশা আছেন তাদের মধ্যে গুটি কয়েকজনের মধ্যে এই গুণটি আছে। আরেকটা কথা জানিয়ে রাখি আপনাদের, সবাই আমাকে বাকপটু হিসেবে চিনলেও আমার এই সাফল্য আসলে রহস্য হচ্ছে ভালো বক্তা হওয়ার আগে ভালো একজন শ্রোতা হতে হয়েছে। রেডিওতে কারোর সাক্ষাৎকার নেওয়ার আগে আমি কিছু প্রস্তুতি নিই। অতিথিকে কি প্রশ্ন করব সে ব্যাপারে নোট লিখি একটা। কিন্তু মাঝে মধ্যে এমন কিছু কথা শুনতে হয় যার ফলে তাদেরকে অবাঞ্ছনীয় প্রশ্ন করতে হয়। এই বলাই বাহুল্য। এসব প্রশ্নের উত্তর হয় অদ্ভুত। একটা উদাহরণও দেয়া যাক। ১৯৯২ সালে নির্বাচনী প্রচারণার চলার সময় তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ডন কোয়েলি আমার অতিথি হয়েছিলেন। গর্ভপাত আইনের ব্যাপারে কথা বলেছিলাম আমরা। কথা বলার এক পর্যায়ে কোয়েলি বললেন, আমার মেয়ে ১ দিনের জন্য স্কুল মিস দিতে পারে। সেজন্য আমার বা তার মায়ের অনুমতি নেয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু সে যদি গর্ভপাতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চান, তাহলে অবশ্যই চাইবো নিজের সিদ্ধান্তটা আমাদের জানাবে সে। কোহলির কথা শুনে এখনকার রাজনৈতিক বিষয় নিয়ে তার কি দৃষ্টিভঙ্গি সে ব্যাপারে জানার খুব ইচ্ছা হলো আমার। জানতে চাইলাম, আপনার মেয়ে যদি হঠাৎ করে বলে বসে সে গর্ভপাত করতে চান, তাহলে কি করবেন? উত্তর কোরিয়া বললেন, এই ক্ষেত্রে মেয়ের সিদ্ধান্তকে সমর্থন। কোহলির এই উত্তরে ব্যতিক্রম বলতে হবে। ১৯৭০ সালের নির্বাচনী প্রচারণার সময় খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল গর্ভপাত। সেই নির্বাচন কোহলি ছিলেন প্রেসিডেন্ট বুশের একজন রক্ষণশীল সঙ্গী। মজার ব্যাপার হচ্ছে বুশ ছিলেন গর্ভপাতের চরম বিরোধী, কিন্তু তার নির্বাচনের সঙ্গী হয়েও কোহলি হঠাৎ বলে বসলেন তার মেয়ে যদি কখনো গর্ভপাত ঘটাইতে চায় সেই ক্ষেত্রে তার পূর্ণ সমর্থন থাকবেন। কোহলি তার মনের কথাটা বলতে পেরেছে। যদিও একটার পর একটা প্রশ্ন করে যেতাম তাহলে কিন্তু কখনোই কোহলির এই মনের কথাটা জানতে পারতাম না। আমি একটা করে প্রশ্ন করেছি, তারপর একেবারে চুপ করে গেছি। কোহলি যতক্ষণ কথা বলছে কোনো রকম বাধা না দিয়ে তার কথা শুনে গেছি। এই কারণে তার মনের ভিতরে কথাটা জানতে পেরেছি। এবং কোহলির এই মন্তব্য শুধু একটা কথা নয়, একটা খবরও বটে।